গ্রাম থেকে শহর, পাড়া থেকে মহল্লা, দেশ থেকে বিশ্ব, সব কিছুর চালিকায় অর্থনীতি। জীবনের সাথে অর্থনীতি এবং ভাবনায় রাজনীতি। অর্থনীতির এপিঠ এবং রাজনীতির ওপিঠ নিয়ে কথা বলতে চাই, জানতে চাই এবং আপনাদেরকেও সাথে রাখতে চাই। দর্শক, আমন্ত্রণ জানাচ্ছি লিডারশিপের আজকের আয়োজনে। সাথে আছি নবুয়ত রহমান, আর পরিবেশিত হচ্ছে টিম স্টার টেকনোলজি প্রিমিয়াম হোল্ডিংস লিমিটেড এবং ইনটেক প্রপার্টিজ লিমিটেডের সৌজন্যে। দর্শক, আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন কেমন হবে এ বিষয় নিয়ে কথা বলতে চাই এবং ইনকলাব মঞ্চের মুখপাত্র ওসমান হাদিকে আততায়ীরা গুলি করে হত্যা করেছে, এই বিষয়টি নিয়েও আলোচনা করতে চাই। অত্যন্ত সম্মানিত দুজন অতিথি আমাদের এই স্টুডিওতে যুক্ত আছেন। প্রথমে আমি ডান দিক থেকে পরিচয় করিয়ে দিতে চাই। আনোয়ার হোসেন, নির্বাহী পরিচালক, হিট বাংলাদেশ ও প্রেসিডেন্ট অ্যাডাপ। এরপর আমার বাম দিকে রয়েছেন বীর মুক্তিযোদ্ধা তাজুল ইসলাম, সাবেক সিনিয়র যুগ্ম মহাসচিব, বাইরা ও চেয়ারম্যান খাজা গ্রুপ অফ কোম্পানিজ। আপনাদের দুজনকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের আয়োজনে। আনোয়ার স্যার, আপনাকে দিয়ে আমি অনুষ্ঠান শুরু করতে চাই। আপনি উন্নয়ন কর্মী, উন্নয়ন কাজ নিয়ে আপনি ভীষণ ব্যস্ত আছেন। আগামী জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়েছে। নির্বাচন হবে ফেব্রুয়ারি 2026-এ। আপনি নিশ্চয়ই জানেন যে এই পরিবর্তিত পরিস্থিতির মধ্য দিয়ে দেশ যাচ্ছে। বর্তমান সরকারের প্রায় 16 মাস হতে চলো। অনেকের কাছে সেটি প্রিয়, অনেকের কাছে অপ্রিয়। আপনি কি ভাবছেন? আপনি নিশ্চয়ই রাজনীতি নিয়েও ভাবেন। আপনার মূল্যায়ন এবং বিশ্লেষণ কেমন? ধন্যবাদ। আমি শুরুতেই জুলাই যোদ্ধা শহীদ ওসমান হাদির হত্যাকাণ্ডের জন্য তীব্র নিন্দা প্রকাশ করি এবং সেই সাথে সাথে সরকারের কাছে অনুরোধ করি যেন হত্যাকারীদের আইনের আওতায় এনে বিচারের সম্মুখীন করা হয়। আজকে এই বিজয় মাসে আমি দর্শক শ্রোতাদের এবং চ্যানেল এসের সকলকে শুভেচ্ছা জ্ঞাপন করি। আমি নিজেকে আজকে ধন্য মনে করি যে আজকে বিজয়ের মাসে বীর মুক্তিযোদ্ধা জনাব তাজুল ইসলাম সাহেবের সাথে বসার সুযোগ পেয়েছি। এই কারণে আপনি একসঙ্গে বেশ কয়েকটি প্রশ্ন আমাকে করেছেন, আমি ধাপে ধাপে এর উত্তরটা দিতে চাই। আমরা গেল 15 মাসে যে অর্জনগুলো আমরা দেখেছি, সরকার আমাদেরকে দেখানোর চেষ্টা করেছে, তাতে কিন্তু আমরা সন্তুষ্ট হতে পারিনি। কারণ আমার প্রত্যাশা ছিল অনেক বেশি, সেই প্রত্যাশা পূরণে ব্যর্থ হয়েছে। কেন আমার প্রত্যাশা বেশি ছিল সেটি আমার মনে হয় একটু বর্ণনা করলে ভালো। প্রথম হচ্ছে, দীর্ঘদিন আন্দোলনের পরে গুম খুনের একটি স্বৈর শাসকের পতন, এই পতনের জন্য আমি আনন্দিত হয়েছিলাম। দ্বিতীয়ত, নোবেল বিজয়ী ডক্টর মোহাম্মদ ইউনূস স্যারের মতো একজন লোক কেয়ারটেকার গভর্নমেন্টের প্রধান হিসেবে দায়িত্ব নিয়েছেন, এই জন্য আমি আনন্দিত হয়েছিলাম। জাতিসংঘের মিটিংয়ে যখন দেখলাম, এর আগে যখন আমাদের দেশের সাবেক প্রধানমন্ত্রী ওখানে যেতেন, বিদেশের বড় বড় দেশের রাষ্ট্রপ্রধানদের জন্য তাদের সাথে মিটিং করার জন্য তিনি লবিং করতেন। অথচ ডক্টর মোহাম্মদ ইউনূস স্যার যখন ওখানে গেলেন, অন্যান্য দেশের বড় বড় দেশের রাষ্ট্রপ্রধানরা তার সাথে সাক্ষাৎ করার জন্য হুমড়ি খেয়ে পড়লেন। আমি দেখলাম যে আমাদের ডক্টর মোহাম্মদ ইউনূস স্যারের ইমেজ অনেক অনেক উপরে, তাহলে তার উপর আস্থা রাখা যায়, তার মাধ্যমে অনেক কিছু এই দেশ প্রত্যাশা করতে পারে। আমি যেমন হতাশ হয়েছি, আমাদের জনগণ অনেক হতাশ হয়েছে। এর মূল কারণ হচ্ছে আইন শৃঙ্খলার অবনতি হয়েছে। আর এই আইন শৃঙ্খলা যতক্ষণে ফিরিয়ে আনা না যাবে, ততক্ষণে যে নির্বাচনের কথা বলছেন, সেই একটি স্বচ্ছ নির্বাচন করা কিন্তু খুব চ্যালেঞ্জের বিষয় হয়ে আমাদের দাঁড়িয়েছে। আমরা যদি একথা বলি যে একটি স্বচ্ছ নির্বাচন করতে হলে তার আগে আমাদের কিছু দায়িত্ব নিতে হয়, আর সেই দায়িত্বগুলো যদি যথেষ্ট পালন করতে না পারি তাহলে কিন্তু হবে না। যেমন গণতান্ত্রিক প্রক্রিয়ার পুনরুদ্ধার, কারণ গণতন্ত্র একদম ধ্বংসে হয়ে গেছিল, সেটা যদি পুনরুদ্ধার করতে হয় তাহলে প্রথমেই আমাদের নির্বাচন কমিশনকে ঢালাও করে সাজানোর দরকার ছিল। কেউ কেউ বলবেন, তাহলে কি এখন কি সাজানো হয়নি? এটা নিয়েও বিতর্ক আছে। নির্বাচন কমিশন নিয়ে যখন বিতর্ক থাকে, তখন আমরা আশা করতে পারি না যে একটি স্বচ্ছ নির্বাচন হবে। আর স্বচ্ছ নির্বাচন যদি না হয়, তাহলে গণতন্ত্রের দ্বার উন্মোচন হবে না। দ্বিতীয়ত, আমরা প্রত্যাশা করেছিলাম ডক্টর মোহাম্মদ ইউনূস যখন দায়িত্ব নিলেন, তিনি দুর্নীতিকে শূন্যর কোঠায় নিয়ে আসবেন, কিন্তু আমরা দেখলাম সেই রেজাল্টও আমরা পাইনি। সংলাপ এবং সমঝোতা, সংলাপের অনেক মিটিং হয়েছে, কিন্তু সমঝোতার দ্বার দিনে দিনে ক্ষীণ হয়ে আসছে। যুব সমাজ এবং নাগরিক সমাজের যে স্পেস দরকার ছিল রাজনীতিতে, আমরা সেখানে দেখলাম আস্তে আস্তে ন্যারো হয়ে যাচ্ছে। যে যুব সমাজ আন্দোলনের মাধ্যমে একটি স্বৈর শাসকের পতন ঘটিয়েলেন, সেই যুব সমাজের চরিত্র যখন আমরা দেখি, আমরা সন্তুষ্ট হতে পারি না, আমরা খুব দুঃখিত হই। অর্থনৈতিক বৈষম্য এখনো রয়ে গেছে, এটা যদি আমরা কমাতে না পারি তাহলে আমরা গণতন্ত্র ফিরিয়ে আনতে পারবো না। এবং ভূ রাজনৈতিক
ভারসাম্য যেটা, একটা সময় আমরা বলতাম যে আমরা পার্শ্ববর্তী একটা দেশ দ্বারা পরিচালিত, এখন আমরা শুনি আমরা অন্য একটা দেশ দ্বারা পরিচালিত। এটা তো হতে পারে না। বাংলাদেশ পরিচালিত হবে বাংলাদেশ সরকার দ্বারা। হ্যাঁ, আমরা যেহেতু গরিব দেশ, ছোট দেশ, অন্য দেশের সাথেও আমাদের সুসম্পর্ক রাখতে হবে। আমি এই কথা বলি যে ভারত, চীন এবং আমেরিকা, এই তিনটে দেশকে আমাদের বাণিজ্যিক স্বার্থে তাদের সাথে সম্পর্ক রাখা দরকার, কিন্তু আমাদের সরকার যেন ব্যালেন্স রাখে, যেন তাদের সাথে সুসম্পর্ক রাখে। অতীতে ব্যালেন্স ছিল, গেল কয়েক বছর সেই ব্যালেন্স হারিয়ে গেছিল। তাই যদি এই ব্যালেন্সটা ফিরে আসে তাহলে কিন্তু সুশাসন ফিরে আসবে, আর সুশাসন ফিরে আসলেই একটা সুন্দর নির্বাচন হতে পারে বলে আমি মনে করি। ধন্যবাদ আপনাকে। আরেকবার নিশ্চয়ই আপনার কাছে আসবো। বীর মুক্তিযোদ্ধা তাজুল ইসলাম স্যার, আপনার কাছে আমি একটু আসতে চাই। আপনি ৭১ দেখেছেন, ২৪ দেখেছেন, আপনি অর্থনীতির মানুষ, কিন্তু নিশ্চয়ই রাজনীতি নিয়েও ভাবেন। আপনার মূল্যায়ন কেমন? আমি ৭১-এর ব্যাপারে যে প্রশ্ন তুলছেন, ৭১-এর মুক্তিযোদ্ধা হয়েছিল, এরকম স্বৈর শাসক বাংলাদেশকে ছুটছে, পশ্চিম পাকিস্তান আমাদের দেশ থেকে নিত, আমাদের দেশ থেকে দিত না। এবং আমাদের দেশের লোক, জনগণ কোনো সরকারি চাকরি, সরকারি যে কোনো ইয়াতে তারা চাকরি পাইতো না। এই নিয়ে বঙ্গবন্ধুর যে ছিল, সেই সুবাদে পশ্চিম পাকিস্তানের লোকে তারা আমাদের ভাই আয়সা আমাদেরকে সুষ্ঠুভাবে, যেহেতু আমার দেশে নির্বাচনে সংখ্যাগরিষ্ঠ হয়েছে, তারা আমাদেরকে দেশের এটাকে মানতে পারে না বাঙালি, যেহেতু আমরা বাঙালি। সেই সুবাদে দীর্ঘ ৯ মাস যুদ্ধের পরে পাকিস্তান হানাদার ৯৩,০০০ সোলজার সারেন্ডার করলো। আজকে আমি একে খন্দকার, বাংলাদেশ সেকেন্ড ইন কমান্ড, তার রুহুর মাগফিরাত কামনা করছি। আল্লাহ যাতে তাদের জান্নাত নসিব করে, আমি তার সহপরিবারেরও করছি। কিন্তু আজকে দেখেন, তার মৃত্যুর শোক নিয়ে বাংলাদেশে আমাদের বর্তমান সরকার কোনো ধরনের কিছু করেন নাই। অত্যন্ত দুঃখের বিষয় যে এই দেশের স্বাধীন করে সেকেন্ড ইন কমান্ড, এই দেশের জন্য রক্তে দিয়ে দেশকে স্বাধীন করে একটা লাল সবুজের পতাকা এবং বাংলাদেশ বিশ্বের মধ্যে একটা পরিচিত বাংলাদেশ করেছে, তার আজকে কোনো মূল্যায়ন নাই। আমি সবচেয়ে দুঃখ লাগে আমাদের মুক্তিযোদ্ধাদের, শহীদ পরিবারের অনেক মুক্তিযোদ্ধা আছে, তাদেরকে অপদস্থ অপমান করে বর্তমান সরকার এই ব্যাপারে কোনো কিছুই নিচ্ছে না। কিন্তু আমরা কি দেশটা স্বাধীন করছি এই জন্য? আমাদের দেশের লোক সরাসরি কথা বলতে পারবে, তার নিজের ব্যক্তিগত দিয়ে কথা বলার অধিকার আছে, কিন্তু অধিকার থেকে বঞ্চিত বিগত সরকারও করেছে। যার কারণে ২৪-এর যে আন্দোলন, সেটা হলো একটা স্বৈর শাসককে হটাইবার আন্দোলন। এটা কিন্তু কোনো যুদ্ধ না, কোনো কিছু না। তাকে হটাইছে, কিন্তু স্বৈর শাসকের বীজ তো এখানে রয়ে গেছে, তারা তো যায় নাই। আজকে সরকারি কর্মকর্তা কর্মচারীদের মধ্যে তাদের নিয়োগকৃত লোকজন রয়ে গেছে। আমি আশা করব, আপনি কি মনে করেন যে প্রশাসনে এখনো সেই স্বৈরশাসকের লোকজনগুলো এখনো লুকায়িত আছে? অবভিয়াসলি প্রবাসনে অনেক এদের লোক রয়ে গেছে যারা স্বৈর শাসকের আমলে নিয়োগকৃত। তারা কি বাদ গেছে? যায় নাই। তো স্যার, ধন্যবাদ আপনাকে। নিশ্চয়ই আরেকবার আপনার কাছে আসবো। আনোয়ার স্যার, আপনার কাছে আমি ফিরতে চাই। আপনি বেসরকারি উন্নয়ন সংস্থা নির্বাহী পরিচালক এবং অ্যাডাবের প্রেসিডেন্ট। আপনি নিশ্চয়ই ১৫ বছর ১৭ বছরের শাসন দেখেছেন এবং এই ১৬ মাস বর্তমান সরকারের শাসন দেখছেন। আপনার অভিজ্ঞতা কি বলে এই দেশে কি ধরনের শাসক হওয়া উচিত? ধন্যবাদ। আমি এই কথার উত্তর দেওয়ার আগে আমার ভাই যে কথাটা বললেন যে অনেক মুক্তিযোদ্ধাদের উপরে অত্যাচার হচ্ছে, আমি এই কথাটা একটু এভাবে বলতে চাই। আমি বলি যে মুক্তিযোদ্ধাদের না, যেই সমস্ত লোকজন কিছু অন্যায় করেছে, অবিচার করেছে এবং তাদের যে ভূমিকা, বিতর্কিত ভূমিকার কারণে তারা অত্যাচারিত হচ্ছে, মুক্তিযোদ্ধা হিসাবে তারা এই সমস্যার মধ্যেও নাই, তাদের উপর কোনো নির্যাতনও নাই। মুক্তিযোদ্ধা হিসাবে তাদের কর্মকাণ্ডের কারণে তারা নির্বাচিত হচ্ছে। নিশ্চয়ই আমাদের আকাঙ্ক্ষা তো অনেক ভালো। আমরা আকাঙ্ক্ষা করি একটি ভালো রাষ্ট্রের, আকাঙ্ক্ষা করি একটা ভালো নির্বাচনের, আকাঙ্ক্ষা করি একটি ভালো সরকারের। এখন প্রশ্ন হচ্ছে আমাদের আকাঙ্ক্ষাটা কেমন? আমরা আকাঙ্ক্ষা করি এরকম, আমার রাষ্ট্র হবে, আমার দেশ হবে গণতান্ত্রিক মানসিকতার।
জনগণের মতামতকে যারা সম্মান করবে। জনগণের মতামত যদি সম্মানিত না হয় তাহলে গণতন্ত্র প্রতিষ্ঠা হয় না। অংশগ্রহণ এই রাজনৈতিকভাবে আমাদের বলতে হবে নির্বাচনে অংশগ্রহণ করার জন্য যদি আইনের কোনো বাধা না থাকে তাহলে যেন সকল রাজনৈতিক দল সেখানে অংশগ্রহণ করতে পারে। স্বচ্ছ এবং জবাবদিহিতার এই জায়গাটা আমরা সব সময় সব রাজনৈতিক দল বলে থাকেন, কিন্তু বাস্তবে আমরা কোনো রেজাল্ট দেখতেছি না। আমাদের আকাঙ্ক্ষা যে সরকার এরপর আসবেন সেই সরকারের মধ্যে আমরা স্বচ্ছতা দেখব এবং জবাবদিহিতা দেখব। মানবিক নেতৃত্ব যদি না থাকে রাজনৈতিক নেতৃবৃন্দের ভিতরে তাহলে তারা সমাজকে কিছু দিতে পারবে না। তাহলে আমার আকাঙ্ক্ষা বর্তমান যে সরকার আসতেছে, জনগণ যাদেরকে নির্বাচিত করবেন অথবা আমরা যে সরকারকে প্রত্যাশা করি সেই সরকার হবে একটি মানবিক সরকার। সহিংসতা মুক্ত রাজনীতি। দেখেন এই 2 দিন আগে একজন হিন্দু ভদ্রলোককে মেরে টানিয়ে পুড়িয়ে মারল তাকে। এর নিন্দা করি, আমি তীব্রভাবে নিন্দা করি। কারণ আইনের কাছে থাকবে। আমরা কেন জনগণ আইন হাতে তুলে নেব? যখন আমরা জনগণরা আইন হাতে তুলে নেই তার অর্থ দাঁড়ায় আমার আইন শৃঙ্খলা বাহিনী দুর্বল। যখন তারা দুর্বল হয় তখন কিন্তু অন্য একটি মহল সোচ্চার হয়ে ওঠে। আমি এই সরকার চাই না। আমি ওইরকম সরকার চাই যে সরকার তার জনগণের নিরাপত্তা দেবে, যে সরকার শান্তি স্থাপন করবে, যে সরকারের অধীনে তার প্রশাসন থাকবে এবং তারা দ্বিমুখী থাকবে না। আমি আন্তর্জাতিকভাবে ভারসাম্য মুক্ত একটি দেশ চাই। আমি ভবিষ্যৎ সরকারের সাথে এটা প্রত্যাশা করি যে ভবিষ্যৎ যে সরকার আমাদের কাঙ্ক্ষিত সরকার সেই সরকার আন্তর্জাতিকভাবে ব্যালেন্স রেখে আমাদেরকে দেশ পরিচালনা করবে। এরকম সরকারে আমি প্রত্যাশা করি। ধন্যবাদ আপনাকে স্যার। আপনার কাছে আমি ফিরতে চাই। আপনি দেশের সবচেয়ে বড় খাতের সাথে যুক্ত আছেন, রেমিটেন্সের সাথে যুক্ত আছেন। আপনি বাইরার সাবেক সিনিয়র যুগ্ম মহাসচিব ছিলেন। আপনার অবস্থা থেকে বর্তমানে আপনার সেক্টরের অবস্থা কেমন? আমাদের জনশক্তি রপ্তানি, বাংলাদেশের জনশক্তি সবচেয়ে বেশি, রপ্তানি, লোক সংখ্যা বেশি। আমরা হলাম স্টক হোল্ডার, রিক্রুটিং এজেন্সিরা হলো স্টক হোল্ডার, বিদেশে যে লোক পাঠানো। আমরা সরকারকে রিমিটেন্স দ্বিতীয়, রিমিটেন্সের দিক দিয়ে আমাদের রিমিটেন্স যোদ্ধারা যে যাকে বলা হয় তাদেরকে পাঠাই আমরা। আমাদের এই ব্যাপারে বিজিএমসির তাদেরকে গত সরকারের ইয়েতে প্রণোদনা দিছে, কিন্তু আমাদের যে জনশক্তি রপ্তানি কারক প্রতিষ্ঠানগুলি তাদেরকে কোনো 10টা রিমিটেন্স দেন নাই, প্রণোদনা দেন নাই। কিন্তু আমরা যে বাইরে লোক পাঠাই সেই লোকগুলি খেতে খামারের লোক, গৃহস্থ, ছাত্র ইয়াতে যাইয়া ওইখানে কামাই করে তাদের মা বাবার জন্য ডলার বাংলাদেশে পাঠায়। এইটা সরকারের কোনো 10 টাকাও ইনভেস্টমেন্ট নাই। আমরা সম্পূর্ণ আমাদের নিজস্ব ইনভেস্টমেন্টে এই ব্যবসায় ইয়াতে লোক এক্সপোর্ট করি এবং তারা ইয়া করে। এই ব্যাপারে আমাদের সরকার, বর্তমান সরকার, তত্ত্বাবধায়ক সরকারের যে প্রধান, উনি যথেষ্ট উদ্যোগ নিয়েও উনি ফেল করছেন। আমি বলবো উনি ফেল করছেন। একটু জানতে চাই যে কি ধরনের ভূমিকা রাখলে, সরকারের তরফ থেকে রাখলে আপনাদের এই সেক্টরটা আরো গতিশীল হতো? দেখেন, আমাদের গতিশীল হইতে গেলে যেমন আমরা বাইরের থেকে একটা ডিমান্ড আসছি, একটা কনস্ট্রাকশন বা একটা ইন্ডাস্ট্রির, এরা লোক চায় 1 মাসের মধ্যে, কিন্তু আমাদের দেশের যে প্রসিডিউর সেই হিসেবে আমার লোকটা যাইতে 2-3 মাস লাগে। আর পাশাপাশি নেপাল, পাকিস্তান তাদের থেকে লাগে মাত্র 7 দিন। কাগজপত্র ঠিক থাকলে কোনো কথা নেই, সরকার পারমিশন দেন ফ্লাই করে। কিন্তু আমাদের দেশে গার্ড বাই গার্ড, যেমন 1 নম্বর পুলিশ ক্লিয়ারেন্স, 2 নম্বর নতুন ট্রেনিং সেন্টার, টাকামূল সার্টিফিকেট লাগবে, অনেক কিছু। কিন্তু ইডি যদি সহিশুদ্ধভাবে ইডি একটু লাঘব করে তাহলে আমাদের দেশে যত তাড়াতাড়ি লোক যাইতে পারে তত আমাদের দেশের জন্য অনেক ভালো রিমিটেন্স আসতে পারে। বর্তমানে যে বাজে লোক সংখ্যা যাইতে অনেক বিড়ম্বনা হইতে হয়। এই জন্য অর্থনৈতিকভাবে যা আশা করছিলাম তা আশানুরূপ ঋণের যুদ্ধ আসে নাই। ধন্যবাদ আপনাকে। আপনার কাছে নিশ্চয়ই একবার আসবো। স্যার, আপনি মাঠের মানুষ, আপনি উন্নয়ন কর্মী, আপনি মাঠ পর্যায়ে থেকে কাজ করেছেন বা কাজ করে যাচ্ছেন। আপনার কাছে কি মনে হয় যে অর্থনীতির চাকাকে গতিশীল করতে নির্বাচিত সরকারের ভূমিকা কতটুকু? অর্থনীতিতে সরকার যদি পদক্ষেপ গ্রহণ না করে, আমি বলবো শতভাগ সরকারের, তার সাথে আমরা যারা পাশে আছি আমাদের কিঞ্চিত পরিমাণে
সরকার যদি আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণ করতে না পারেন, ব্যবসায়ীদের এখন দেখেন নতুন কোনো প্রকল্প নিচ্ছে না। ব্যাংকের কাছে অনেক টাকা আছে, কিন্তু কোনো শিল্পপতিরা লোন নিচ্ছেন না, কারণ তারা নতুন প্রকল্প বানাতে পারতেছেন না বা করতেছেন না। তারা অপেক্ষা করতেছেন একটি গণতান্ত্রিক সরকার আসুক, তারপর তারা এটা শুরু করবেন। এখন আমরা ইতিমধ্যে সংবাদ শুনেছি যে একসময় আমাদের বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ একেবারে শূন্যের কোঠায় চলে গিয়েছিল। কেয়ারটেকার গভর্নমেন্ট আসার পরে আস্তে আস্তে সেটা অনেকটা উন্নত হয়েছে, সরকারের প্রচেষ্টাই হয়েছে। সুতরাং এই সরকার যদি পদক্ষেপ নেন যে ব্যবসায়িকদেরকে তিনি ঠিকভাবে সুযোগ সুবিধা দেবেন এবং আমাদের তরুণ সমাজকে কাজে লাগাবেন। আমার ভাই একটু আগে যে কথা বলছিলেন যে তারা বিদেশে লোক পাঠায়, আমার সুযোগ হয়েছিল শ্রীলঙ্কায় যাওয়ার, এবং শ্রীলঙ্কা একসময় আমরা শুনছিলাম যে দেউলিয়া হয়ে যাচ্ছে, একদম শেষ। কয়েক বছরের মধ্যে তারা একদম স্বয়ংসম্পূর্ণ আবার হয়ে গেল। তাদের ঋণের নিয়ে আর কোনো ঝামেলা নাই, কিস্তি নিয়ে ঝামেলা নাই। আমি তাদের জিজ্ঞেস করলাম, এত তাড়াতাড়ি তোমরা কিভাবে রিকভারি করলে? ওরা বললেন, আমাদেরকে সরকার সহযোগিতা করেছেন। কিভাবে? যত যুবক যুবতী আমরা ছিলাম প্রত্যেককে বলছে তোমরা বিদেশে চলে যাও, এবং তাদের যে সরকারি ব্যাংক আছে সেই ব্যাংক থেকে তাদেরকে লোন দিয়েছে, এবং কোনো ইন্টারেস্ট না। যতটুক টাকা খরচ হয়েছে ঠিক ততটুক নিয়েছেন, এবং রেমিটেন্স আসলে প্রথমেই ব্যাংকের লোন তারা রিকভার করেছেন। এই যে সরকার একটা সুবিধা দিয়েছেন, আমি মনে করি আমাদের দেশেও যদি এই সুবিধাটা আমাদের সরকার দিতেন, তাহলে আমাদের যুবকরা আরও বেশি বাইরে যেত এবং রেমিটেন্স আনতো, দেশকে আরও সমৃদ্ধিশালী করতে পারত। ধন্যবাদ আপনাকে স্যার। বীর মুক্তিযোদ্ধা তাজুল ইসলাম, আপনার কাছে আমি ফিরতে চাই। আপনি বাইরার সিনিয়র যুগ্ম মহাসচিব ছিলেন সাবেক। আপনার কাছে কি মনে হয়, আপনার বাইরেও তো এখন প্রশাসক নিয়োগ করা হয়েছে, এবং এই ব্যবসায়ীদের যে সবচেয়ে বড় সংগঠনগুলো সেটি কিন্তু প্রশাসকের মাধ্যমে চলছে। আপনার কাছে কি মনে হয়, নির্বাচিত সরকার আসলে এই সংগঠনগুলো কতটা গতিশীল হবে, অর্থনীতির চাকাকে কতটা গতিশীল করতে পারবে? ধন্যবাদ আপনাকে যে প্রশ্ন করেছেন। প্রশাসন আমলাতান্ত্রিক দিয়ে ট্রেড অর্গানাইজেশন কোনো উন্নত হয় না, কারণ তারা রুলসরা বোঝে না। আমাদের যে সদস্যদের কি বা কি ধরনের সুবিধা অসুবিধা আছে সেইগুলি বোঝেন না। আমার আনোয়ার ভাই শ্রীলঙ্কা নিয়ে যে কোনো একটা উদাহরণ দিলেন, আমার দেশে তদ্রূপ। আমার দেশে তো একমাত্র রিমিডিয়েন্স যোদ্ধাদের টাকা দিয়েই বাংলাদেশ স্বয়ংসম্পূর্ণ হচ্ছে, এখনো দাঁড়িয়ে আছে। হ্যাঁ, অন্য কোনো রিমিডিয়েন্স এই দেশে আসতেছে না। তো আমাদের দেশের তরুণ সমাজের আমরা রিমিডিয়েন্স যোদ্ধাদেরকে অনেক ট্রেনিং দরকার। সবচেয়ে বড় কথা হলো, যারা যায় তাদের একটা ওয়াইজানাস করলাম তো বলে আমরা ৩,০০০ টাকা করে দিই, কিন্তু আমাদের নির্বাচিত সরকার আর তত্ত্বাবধায়ক সরকার এই পর্যন্ত তাদের জন্য কোনো কিছু না, আমাদের জন্য কিছু করে নাই। যেই টাকা আমরা জমাইছি সেই টাকা দিয়ে তারা বিভিন্ন ডিস্ট্রিক্টে ট্রেনিং সেন্টার করছে। ট্রেনিং সেন্টারগুলোতে লোক পাবে কোথায়? লোক তো আমাদের কাছে থাকে, রিক্রুটিং এজেন্সির কাছে থাকে। আমরা বাংলাদেশের একটা আন্তর্জাতিক মানের ট্রেনিং সেন্টার করছি, যে ট্রেনিং সেন্টারে সবচেয়ে উন্নত মানের, এমন 22 বিঘার উপরে ট্রেনিং সেন্টারটা। এটা হলো গাজীপুর কড্ডা। তো ওই ট্রেনিং সেন্টার দিয়ে আমাদের মেম্বারদের কল্যাণে আমরা করছি। ওইটার থেকে যদি আমরা লোক ট্রেনিং দিয়ে বিদেশ পাঠাই, তাহলে আমাদের স্যালারি শিট দিয়েও আমরা বেশি পাবো। লেবার থেকে টেকনিক্যাল হ্যান্ডরা অনেক বেশি তাদের স্যালারি পায়। এই স্যালারি বাংলাদেশে যদি করে সরকার যদি একটু নজর দেয় আমাদের দিকে, তাহলে আমাদের দেশের, আপনি বলতে চাচ্ছেন দক্ষ হয়ে যদি বিদেশে যাওয়া যায় তাহলে নিশ্চয়ই তার ইনকামটা বেশি আসবে। ধন্যবাদ আপনাকে। আনোয়ার স্যার, আপনার কাছে আমি যেতে চাই। বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বলেছেন, ওসমান হাদির মৃত্যু বিএনপি উপর চালাতে চেয়েছিল একটি মহল। তিনি আরও বলেন, তারেক রহমানের দেশে আসাকে কেন্দ্র করে বাধাগ্রস্ত করছে একটি মহল। সময়ের সবচেয়ে বড় দলের এই নেতা দেশে আসলে কতটা স্থিতিশীলতা তৈরি হবে এবং গণতন্ত্র কতটা ফিরে পাবে, আপনার কাছে মনে হয় কি? আমরা একটা জিনিস লক্ষ্য করেছি, একটা ঘটনা ঘটলেই এদেশে রাজনৈতিক নেতারা একজন আরেকজনের উপর দোষারোপ করে। আমি মনে করি দোষারোপ না করে এটা আইনের কাছে ছেড়ে দেওয়া উচিত, সঠিক তদন্তের মাধ্যমে বের করা উচিত কারা এটা করেছে, এবং দোষী ব্যক্তিদের শাস্তির আওতায় আনা উচিত। দ্বিতীয়ত, তারেক রহমান তিনি এখন বর্তমান যে সবচেয়ে বড় দল, রাজনৈতিক দল বিএনপি, সেই বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান। তিনি যদি দেশে ফিরে আসেন, নিশ্চয়ই আমাদের দেশে অনেক ভালো হবে। ভালো হবে তার মানে প্রথম হচ্ছে বিএনপির জন্য মঙ্গল হবে। দলীয় শৃঙ্খলা, দল যখন বড় হয় আর যদি কোনো নেতা
স্থায়ীভাবে না থাকে তখন দেখা যায় বিভিন্ন দলে বিভক্ত হয়। জনাব তারেক রহমান যদি এই মুহূর্তে দেশে আসেন, আমি মনে করি যে বিভক্তিগুলো আছে সেই বিভক্তিগুলো থাকবে না, তাদের ঐক্য আরো জোরদার হবে, গণতন্ত্রের ভারসাম্য ফিরে আসবে। আমি অনেক রাজনৈতিক নেতার কাছে শুনেছি একথা, তারা বলেন যে 5ই আগস্টের পর থেকে জনাব তারেক রহমান এযাবৎ যতগুলো বক্তব্য দিয়েছেন, কোনো বক্তব্য সমালোচনা এযাবৎ কেউ করতে পারেনি। তার মানে এরকম একজন নেতা এখন আমাদের দেশে তৈরি হয়েছে যিনি ব্যালেন্স রক্ষা করে সব দলের সাথে ঐক্যের একটি আহ্বান করতে পারবেন। তাহলে গণতান্ত্রিক ভারসাম্য ফিরে আসবে এবং জনগণের একটা আস্থার জায়গা দরকার। কার কাছে গেলে পাবো? আমি মনে করি যদি তারেক রহমান এখানে ফিরে আসে তাহলে সেই আস্থার জায়গাটাও ফিরে আসবে, জাতীয় ঐক্যের সম্ভাবনা থাকবে। সবশেষে আমি একটি কথা বলতে চাই, আমাদের রাজনৈতিক নেতাদেরকে আমি অনেক মুক্তার সাথে তুলনা করতে পারি, যে তারা মুক্তার সমান মূল্যবান, কিন্তু বিভিন্ন জায়গায় সিটিয়ে সিটিয়ে ছড়িয়ে আছে। আমার এখানেও যদি অনেক মুক্তা থাকে আর যদি সেটা মালা আকারে গঠিত না হয় তাহলে কিন্তু সেটা মুক্তার মালা হয় না। তারেক রহমান যদি ফিরে আসেন, আমি এটা বিশ্বাস করি এই সমস্ত মুক্তগুলোকে তিনি মালার মধ্যে নিয়ে আসবেন, এক জায়গায় নিয়ে আসতে পারবেন, তিনি মুক্তার মালা গড়তে পারেন। জিয়র রহমান যেমন এই দেশকে একটা উন্নয়নের দিকে নিয়ে গেছিলেন, তারেক রহমানও তেমনি পারবেন, এটা আমার প্রত্যাশা। ধন্যবাদ আপনাকে। বীর মুক্তিযোদ্ধা তাজিউল ইসলাম, আপনার কাছে আমি ফিরতে চাই। 54 বছরের বাংলাদেশ দেখেছেন, 12টি জাতীয় নির্বাচন দেখেছেন, স্বৈরাচারী শাসক দেখেছেন, মুক্তিযুদ্ধ গণতন্ত্রকে বিতর্ক করতেও দেখেছেন। আপনি একজন বীর মুক্তিযোদ্ধা, কি চেয়েছিলেন এবং কি পেয়েছেন? ধন্যবাদ আপনাকে। আমরা যে জন্য যুদ্ধ করেছি, দেশের মানুষের সাধারণ অধিকার, সবাই সবার নিজস্ব নিয়ে কথা বলার বা যে অঙ্গভঙ্গি নিয়ে দেশের জন্য যুদ্ধ করে দেশ করেছি, সেই ইয়াতে কাঙ্ক্ষিত জায়গায় আমরা পৌঁছতে পারিনি, সেই জায়গায় আমরা পৌঁছতে পারিনি পৌঁছতে এখনো। পারিনি। কারণ বিভিন্ন রাজনৈতিক দলের বিভিন্ন ধরনের ক্রাইটেরিয়া বেশি, কিন্তু আমাদের যে ক্রাইটেরিয়া ছিল সবার জন্য মুক্ত বাজার অর্থনীতি থাকবে এবং সবাই কথা বলতে পারবে, রাজনৈতিক দলরা কোথায় অসুবিধা আছে সেটাকে সমাধান করার জন্য। কিন্তু সেটা 22 পরিবার থেকে এখন আমরা 22,000 পরিবার হয়ে গেছি, যার কারণে আমাদের আশাটুকু আমরা কাঙ্ক্ষিত জায়গায় পৌঁছতে পারিনি। স্যার, আপনার কাছে কি মনে হয়, আপনি যদি কিছু যুক্ত করতে চান? কয়েকটি আবেদন করতে চাই, যে আমরা যে আলোচনা করলাম তার পরিপ্রেক্ষিতে আমাদের মাননীয় প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস স্যার, তার কাছে একটি আবেদন করতে চাই। জনগণের প্রত্যাশা আপনার প্রতি অনেক বেশি, সুতরাং তাদের প্রত্যাশা পূরণের জন্য, সুষ্ঠু নির্বাচনের জন্য যা কিছু প্রয়োজন আপনি নেবেন। মাননীয় স্বরাষ্ট্র উপদেষ্টার কাছে বলতে চাই যে মাননীয় স্বরাষ্ট্র উপদেষ্টা, আপনি জানেন এবং নিজে দেখতেছেন আইন শৃঙ্খলার অবস্থা, আপনি আরেকটু যত্নশীল হন, আপনার প্রশাসনকে ঢেলে সাজান যেন এই দেশের আইন শৃঙ্খলা আরও ভালো হয় এবং এই দেশের মানুষ আন্দোলনের মাধ্যমে যে কেয়ারটেকার গভর্নমেন্টের কাছে যে প্রত্যাশা করেছে সেই প্রত্যাশার জন্য প্রাপ্তি হয়। আমরা নৈরাজ্য মুক্ত থাকতে চাই, আমরা দুর্নীতি মুক্ত থাকতে চাই, আমরা মাদক মুক্ত থাকতে চাই, আমরা একটি শান্তির বাংলাদেশ চাই। স্যার, আপনার কাছে আমি আসতে চাই। আপনি আমাদের আদর্শ, আপনি বীর মুক্তিযোদ্ধা, বিজয়ের এই মাসে আপনি বাংলাদেশকে আসলে কিভাবে দেখতে চান? আপনার প্রত্যাশা কেমন বাংলাদেশের কাছে? বাংলাদেশের যে প্রত্যাশা সর্বপ্রথম হলো আমাদের জানমালের নিরাপত্তায় থাকে একমাত্র পুলিশ। সরকার কোনো আমাদের নিরাপত্তা না, সরকার পুলিশ দিয়ে আমাদের নিরাপত্তা দেয়। এখানে দেখেন পুলিশ ডিপার্টমেন্টের যে চেইন অফ কমান্ড ভেঙে গেল, কারণ তারা তো কোনো অন্যায় করে নাই, তাদের যে মারা হয়েছে তাদের কোনো বিচার নাই। অতএব কারণে তারা নিজেদের দায়িত্ব নিয়ে ল এনফোর্সের যে তারা পরিপূর্ণভাবে দায়িত্ব পালন করতে পারতেছে না, পালন করে না। কারণ তারা তাদের যে কাঙ্ক্ষিত জায়গায় তারা করছে, কারণ প্রত্যেক সরকার আসলেই পুলিশ ডিপার্টমেন্টকে লাঠিয়াল বাহিনী হিসেবে ব্যবহার করে, কিন্তু তাদের ওই জায়গাটা যদি সরকার ইনিশিয়েটিভ নিত, যারাই যে করছে তারা তো কোনো অন্যায় করে নাই, কেন তাদেরকে মারা হলো? ধন্যবাদ আপনাকে। স্যার, যদি আপনি কিছু যুক্ত করতে চান, আগামীর বাংলাদেশ আপনি কি প্রত্যাশা করেন? আমি একটি সুন্দর বাংলাদেশ চাই, যেই বাংলাদেশের জন্য 71-এর স্বাধীনতায় অনেক মুক্তিযোদ্ধারা শহীদ হয়েছেন এবং অনেক মুক্তিযোদ্ধা আহত হয়েছেন, অনেকে জীবন দিয়েছেন এই একটি সুন্দর বাংলাদেশ দেখার জন্য। আর সেই বাংলাদেশ আমরা দেখতে চাই। সাথে সাথে জুলাইয়েও কিন্তু একটি আন্দোলন হয়েছে, সেটা কিন্তু 71-এর
কে কেন্দ্র করে। ৭১ না আসলে কিন্তু জুলাই আসতো না। আমাদের দেশে অনেকে ভুলে যায়, তারা শুধু জুলাইকে সামনে আনতে চায়। নিশ্চয়ই ৭১কে বাদ দিলে জুলাই হবে না, সেটা আমাদের মনে রাখতে হবে। আমরা সুন্দর দেশ চাই। আর আজকের এই দিনে আমি বিশেষভাবে এই ডিসেম্বরের বিজয়ে আমি আবারও সকলকে অভিনন্দন জানাতে চাই, মুক্তিযোদ্ধাদের। তাদের কারণে আমরা একটি দেশ পেয়েছি, আমরা তাদেরকে স্যালুট জানাতে চাই এবং সুন্দর বাংলাদেশ প্রত্যাশা করি। স্যার, ধন্যবাদ আপনাকে। আনোয়ার হোসেন এবং বীর মুক্তিযোদ্ধা তাজুল ইসলাম, আপনাদের দুজনকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি এই বিজয়ের মাসে। আপনাকে ধন্যবাদ। দর্শক, আপনাদেরও ধন্যবাদ জানাচ্ছি বিজয়ের এই মাসে এই পর্বে আমাদের সাথে যুক্ত থাকবার জন্য। আগামী পর্ব দেখবার আমন্ত্রণ জানিয়ে আজকের আয়োজন এখানে শেষ করছি। সবাইকে অসংখ্য ধন্যবাদ।